যারা কিনা দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচারের কথা শুনেছেন তারা কিন্তু এও জানেন যে কাকুলি ফার্নিচার বেশি ভালো পারফরমেন্স দিতে পারে না তাদের ইউজারদের। ঠিক কম টাকায় যারা বেটার পারফরমেন্স খুঁজেন তারা কিন্তু সব সময় পোকোর যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা বাই করে। কিন্তু আপনারা কি জানেন যে পোকোর স্মার্টফোনগুলো এত ভালো হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষ কেন এই পোকো স্মার্টফোনগুলোকে অ্যাভয়েড করে? ঠিক তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই পোকো M6 প্লাস স্মার্টফোনটার যে পারফরমেন্স রয়েছে তার মাধ্যমে। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা আরো জানতে পারবেন এই পোকোর স্মার্টফোনগুলো বেশিরভাগ মানুষ কেন অ্যাভয়েড করে আর এই ফোনটা কাদের জন্য বেস্ট হইতে পারে সে নিয়ে। আর আমি আছি RM আপনাদের সাথে, আর আপনারা দেখছেন উইথ RM ইউটিউব চ্যানেল। শুরুতেই কথা বলা যাক এই পোকো M6 প্লাস স্মার্টফোনটার লুকস এন্ড ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জে এই ফোনটার বিল কোয়ালিটি সবচেয়ে ভালো বলা যায়, কারণ এর ব্যাক প্যানেলটি কিন্তু গ্লাসের থাকছে, যা এই বাজেট রেঞ্জে কিন্তু কোনো স্মার্টফোনই আপনাকে দিবে না। এই ফোনটার থিকনেস থাকছে 8.2 মিলিমিটার এবং এর ওয়েট থাকছে 205 গ্রাম, যার ফলে আপনি যখন এক হাতে এই ফোনটাকে আপনি ইউজ করবেন আপনার কাছে মোটামুটি ভালোই একটা ফিল দিবে। আর এই ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, বটম সাইডে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জার পোর্ট এবং মাইক্রোফোন, আর টপ সাইডে রয়েছে Xiaomi জাতীয় আয়ার ব্লাস্টার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর আমার কাছে এই ফোনটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে যে এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই এবং সেকেন্ডারি স্পিকার নাই, মানে ডুয়েল স্পিকার পাচ্ছেন না এই ফোনটাতে, যার ফলে আপনার এই ফোনটাতে কিন্তু খুব কম সাউন্ড আপনারা কিন্তু পাবেন, মানে লাউডি একটা ফিল আসবে না। আর এর রাইট সাইডে যে পাওয়ার বাটনটি রয়েছে এতে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড এভারেজ মানে হচ্ছে Xiaomi ফোনগুলো সচরাচর যেমন হয়ে থাকে ঠিক তেমনই কিন্তু আপনারা পাবেন। এখন কথা বলা যাক এর ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটার সবচেয়ে বাজে যে বিষয়টা লেগেছে আমার সেটা হচ্ছে এর ডিসপ্লে। ভাই, এই বাজেট রেঞ্জে যেখানে এর থেকে কম বাজেটে থাকা সত্ত্বেও অন্যান্য ফোনগুলো যেখানে আপনার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, সেখানে এই ফোনটা 6.79 ইঞ্চির 120 হার্টজের একটি IPS প্যানেল ইউজ করেছে, যা আমার কাছে খুবই একটা বাজে বিষয় লাগছে, কারণ এর থেকে কম প্রাইসের ফোনগুলো কিন্তু আপনার বেটার ডিসপ্লে দেয় এর থেকে। আর এতে থাকছে 550 নিট স্পিক ব্রাইটনেস, তার মানে আপনার বাসার ভিতরেও আপনি যদি ইউজ করেন এই ফোনটাকে আপনার কিন্তু ভালো ব্রাইটনেস এর ঘাটতি লক্ষ্য করবেন, আর আউটডোরে গেলে তো আপনি কিছুই দেখতে পারবেন না। তার মানে আপনি যখন এই ফোনটাকে কিনবেন, যখন আউটডোরে এই ফোনটাকে ইউজ করতে যাবেন তখন একটা বিশাল প্যারা খাবেন এই স্মার্টফোনটা থেকে। আর এর কালার কন্ট্রাস্ট বা কালার স্যাচুরেশনটাও আমার কাছে তেমন ভালো মনে হয় না, কারণ এই IPS প্যানেলের পারফরমেন্স কেমন হয় সবাই অবশ্যই জানেন। আর এই IPS প্যানেলের আরেকটা ভালো দিক হচ্ছে এতে কিন্তু কখনো কোনো গ্রিন লাইন ইস্যু আপনি পাবেন না। সো এই যে ডিসপ্লেটা রয়েছে আমার কাছে মনে হয়েছে এই ডিসপ্লেটার কারণেই আপনার প্রত্যেকটা পোকো স্মার্টফোন সবাই অ্যাভয়েড করে, এটাও কিন্তু আরেকটা কারণ হতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জে আপনার এই ডিসপ্লেটা মোটেও ঠিক হয় নাই আপনার এই পোকো স্মার্টফোনটাতে দেয়ার। তারপর কথা বলা যাক এর আরেকটি হাইলাইটেড পয়েন্ট যেটার কারণে সবাই পোকো স্মার্টফোনগুলো কিনে, সেটা হচ্ছে এর পারফরমেন্স। এই ফোনটাতে আপনারা চিপসেট হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 এই চিপসেটটি, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি, যার ফলে আপনার এর থেকে কিন্তু বেটার একটা পারফরমেন্স পাবেন এই বাজেট রেঞ্জে। কারণ যখন বাজারে দেখবেন 30 থেকে 35 হাজার টাকার স্মার্টফোনেও কিন্তু আপনার এইরকম প্রসেসর তারা ইউজ করে না। আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 613 জিপিইউটি, যার ফলে আমরা এই ফোনটাকে টেস্ট করার জন্য এতে ফ্রি ফায়ার, পাবজি এবং হাই গ্রাফিক্যাল গেমগুলো খেলেছি। আমার কাছে মনে হয়েছে এই চিপসেটটা গেমিং এর জন্য বেটার, যার জন্য অনেকেই কিন্তু এই ফোনটার দিকে বেশি ঝুঁকে এই বাজেট রেঞ্জে। মানে লো বাজেটে যারা রয়েছে গেমিং করতে চান ভালো, তারা কিন্তু সবাই পোকোর স্মার্টফোনটার দিকে বেশি ঝুঁকে এই পারফরমেন্সের কারণে। আদারওয়াইজ কিন্তু যারা ওভারঅল দিক বিবেচনা করে তারা কিন্তু এখান থেকে অ্যাভয়েড করে। সো এখন কথা বলা যাক এর ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর আছে এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স আছে। আর এই 108 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সরটা রয়েছে এটার পারফরমেন্স 108 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও এতটাই বাজে, যা এই প্রাইস পয়েন্টে আমার কাছে কখনো ভালো মনে হয় নাই, আমি এই ধরনের এক্সপেক্ট করি নাই।
প্রিভিয়াসলি যে পোকোর ফোনগুলো আছে সেইগুলো তো খুব ভালো একটা পারফরমেন্স দিত, মানে ডিসেন্ট একটা পারফরমেন্স পেতেন এই বাজেট সেগমেন্টে। আর 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্সের কাজ তো জানেনই, দেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই মাইক্রো লেন্সের কি ব্যবহার তাই জানে না। সো আমার কাছে মনে হয়েছে যে এই পারফরমেন্সের কারণে এই ক্যামেরাটার, যার ফলে এর ইজ্জত মেরে দিছে। কারণ পোকোর স্মার্টফোনগুলোর বিগত যে হিস্ট্রি রয়েছে, এই M6 প্লাস স্মার্টফোনটা রয়েছে, এর পারফরমেন্সের কারণে এর ইজ্জত মেরে দিছে। সো এর কারণে কিন্তু এই ফোনটা এত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু দেশের বেশিরভাগ মানুষ এই পোকো থেকে অ্যাভয়েড করে। সো আমার কাছেও মনে হয়েছে যে এর কারণে অনেকে আছে যে পোকোর স্মার্টফোন গুলোকে পছন্দ করবে না, আর বিশেষ করে তো এই মডেলটাকে। আর এতে আপনারা যদি ভিডিও রেকর্ড করেন সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এতে দেখবেন শেকি একটা ফিল। আর রাতে তো আপনি ভিডিও করতে গেলে বা ছবি তুলতে গেলে আপনার মনে হবে যে আপনি জীবনের সবচেয়ে বড় ভুল করছেন এই স্মার্টফোনটা কিনে। আমি কিন্তু কোনো স্পন্সর ভিডিও করি না, আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই কিন্তু আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তারপর এতে থাকছে সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটিতেও আপনি 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া এর ফ্রন্টের ক্যামেরাটাও আমার কাছে ভাই খুবই বাজে লাগছে। বাজে লাগলে আমার তো কিছু করার নাই, কারণ আমি তো স্পন্সরে ভিডিও করি না যে আমার টাকা খেয়ে খারাপ কেউ ভালো বলতে হবে। আমার যেটা ডিসেন্ট পারফরমেন্স পাবো সেটাই আমি বলবো। এখন কথা বলা যাক এর আউট অফ দ্য বক্স। এতে ওএস হিসেবে থাকছে Android 14, আর ইউআই হিসেবে থাকছে আপনারা এখন সবাই জানেন হাইপার ওএস, শাওমির একটা ওএস, সেটাই তো থাকবে স্বাভাবিক। আর এই ফোনটাকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5030 এমপিআর এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, আর এতে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আমার কাছে শাওমির যে ফোনগুলো রয়েছে এর ব্যাটারি ব্যাকআপটা এভারেজ মনে হয়, মানে অত্যাধিক স্যামসাং এর মতো ভালো না, আবার অন্যান্য ফোনের মতো এতটা খারাপও না। মানে এক কথায় বলা যায় এতে আপনারা হেভি গেমিং করেন যারা, তারা কিন্তু 6 থেকে 8 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা এভারেজ ইউজার রয়েছেন তারা একদিনের মতো খুব ভালোভাবে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এতে ফুল চার্জ করার জন্য আপনার অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিটের মতো আপনার লাগবে। আর এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে কিন্তু আপনি বাজারে পাবেন, 6 128 এবং 8 128। আর এই ফোনটার প্রাইস হচ্ছে বেস ভেরিয়েন্টের 15 থেকে 16,000 টাকা, আর যেটা 8 128 জিবি সেটা আরো 1 থেকে 1,500 টাকা বেশি হবে। আর কালার পেয়ে যাবেন কিন্তু 3টা, যেটি হচ্ছে ব্ল্যাক, সিলভার আর পার্পল। আমার কাছে এই 3টা কালারের ভিতরে একটা কালারও ভালো লাগে না, যার ফলে কালার এবং ডিজাইন যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখন কথা বলা যাক এই ফোনটা কাদের জন্য বেস্ট হবে। আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা দেখার পর যারা কিনা মনে মনে ভাবছেন যে এই ফোনটা কিনবেন, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর আমাকে ধন্যবাদ দিবেন। কারণ একবার ভুল করার পর, যেমন বিয়ে করার পর আপনি সেই ভুল কখনোই শুধরাতে পারবেন না, ঠিক তেমনি এই ফোনটাকে কেনার পর আপনি খুব তাড়াতাড়ি এই ভুলটাকেও শুধরাতে পারবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।